ভারত চীন সীমান্ত বিভাজনকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের মধ্যকার কয়েক দশকের সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরির মধ্যেই উপগ্রহ চিত্রে লাদাখের ডোকলামে চীনা তৎপরতার দৃশ্য ধরা পড়েছে। গত জুলাইয়ে দুই পক্ষের সেনারা কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ানোর আগে থেকেই সেখানে চীন যে নানামুখী তৎপরতা শুরু করেছিল, এর আগেও কিছু উপগ্রহ চিত্রে তা ধরা পড়েছিল। লাদাখের ডোকলাম মালভূমির কাছে ভুটানের জমিতে চীনা সেনাদের গ্রাম তৈরির খবর জানা গিয়েছিল আগেই। এবার উপগ্রহ চিত্রে ধরা পড়ল ওই গ্রাম চীনের তৈরি করা রাস্তার ছবিও। এনডিটিভি ও কলকাতার দৈনিক আনন্দবাজার বিশেষজ্ঞদের বরাতে জানাচ্ছে, ওই রাস্তার অভিমুখ ভারতীয় সীমান্তের দিকেই। এর ফলে 3 বছর আগে ঘুমিয়ে পড়া ডোকলাম ইস্যু ফের ভাবিয়ে তুলেছে নয়াদিল্লিকে। ভুটান সীমান্তের প্রায় 9 কিলোমিটার ভিতরে ঢুকে ওই রাস্তা তৈরির ফলে চীন কি বিশেষ সুবিধা পাবে এমন প্রশ্ন বিশেষজ্ঞরা বলেছেন। এর ফলে জোমপেলরি শৈলশিরা সহজে পৌঁছাতে পারবে চীনের সেনাবাহিনী। 2017 সালে ওই শৈলশিরা দখল করতেই বাধা দিয়েছিল ভারত। উপগ্রহ চিত্র দেখে বিশেষজ্ঞদের ধারণা, ডোকলামে ভারতীয় সেনা চৌকির কাছাকাছি থাকা ওই রাস্তা এখন শৈলশিরা পর্যন্ত বাড়িয়ে নিয়েছে চীন। 3 বছর আগে জোমপেলারি শৈলশিরার দখল নিয়েই প্রতিবেশী ওই বৈরী দেশ দুটির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। ভৌগোলিক দিক থেকে ওই শৈলশিরা বেশ গুরুত্বপূর্ণ, তবে 2017 সালে ভারতের বাধায় চীন রাস্তা নির্মাণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু এবার হয়তো ভিন্ন পথে রাস্তা তৈরি করেছে বেইজিং। 3 বছর আগে ডোকলাম মালভূমির যে অঞ্চল দুই দেশের সংঘাত জড়িয়ে পড়েছিল, সেখান থেকে 10 কিলোমিটার দূরত্বের মধ্যে তোরসা নদীর তীর বরাবর তৈরি হয়েছিল নতুন রাস্তা। চীনের রাষ্ট্রায়ত্ত টিভি সিজিটিএন এর সিনিয়র প্রযোজক শেন শিওই গত বৃহস্পতিবার ভুটান সীমান্তের মধ্যে এই গ্রামটির বেশ কিছু ছবি টুইট করার পরও এ নিয়ে ভারতে তোলপাড় শুরু হয়েছে। ছবি টুইট করে সেন লিখেন, নতুন গ্রামে এখন আমাদের স্থায়ী বাসিন্দারা রয়েছে। ইয়াদাং কাউন্টির 35 কিলোমিটার দক্ষিণে উপত্যকা বরাবর এই গ্রাম। মানচিত্রে তার অবস্থানটা ভালো বোঝা যাবে। ওই টুইটার পোস্টে মানচিত্রের ছবি দিয়ে গ্রামটির অবস্থানও চিহ্নিত করে দিয়েছেন তিনি, যদিও পরে সেই পোস্ট মুছে ফেলা হয়। ওই টুইটার পোস্টের পরপরই প্রকাশ্যে আসলো উপগ্রহ থেকে তোলা ওই এলাকার ছবি। ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেদসপ নামগিয়েল চীনের এই দাবি উড়িয়ে দিয়ে শুক্রবার বলেন, ভুটানের মধ্যে চীনের কোনো গ্রাম নেই। তবে বিশেষজ্ঞদের ধারণা, লাদাখ এবং ডোকলাম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতীয় সীমান্তে নানা জায়গায় এসব তৎপরতা চালানোর মাধ্যমে প্রকৃতপক্ষে নয়াদিল্লিকে ধরে রাখতে চাইছে বেইজিং। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার বেইত হানুন শহর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের উপর হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহত হয়নি। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ওয়াফার এক প্রতিবেদন অনুযায়ী গাজা পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল রোববার সকালে ইসরায়েলি বিমান বাহিনী সিরিজ মিসাইল হামলা করেছেন। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হেনেছে। এ সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববারও ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। সে সময় ইসরায়েলি বাহিনী দাবি করে, গাজা থেকে রকেট ছোড়ার জবাবে তারা ওই হামলা চালায়। সাম্প্রতিক সহিংসতার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন হামাসের মুখপাত্র ফাউজি বারহুম। গাজা ভিত্তিক ইসলামী জিহাদ আন্দোলনের সিনিয়র কমান্ডার বাহা আবু আল আতার শাহাদাত বার্ষিকীর সময় ইসরায়েলের এসব হামলা করে। গত বছরের 12 নভেম্বর ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়ে 42 বছর বয়সী কমান্ডার এবং তার স্ত্রীকে হত্যা করে। দাঙ্গা পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার আগে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার বিক্ষোভকারীরা দেশটির আইনসভা ভবনের কিছু অংশে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসির ওই প্রতিবেদন অনুযায়ী 10 মিনিট ধরে চলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় গুয়াতেমালা শহরে অবস্থিত কংগ্রেস ভবনটি ফাঁকা ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে 10 মিনিট ধরে ভবনে আগুন থাকায় বেশ কয়েকজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। বিবিসি লিখেছে, স্থানীয় সময়ে গত বুধবার রাতে কংগ্রেসের অনুমোদিত বাজেটের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নামেন শত শত মানুষ। বিরোধীরা বলেছেন, বাজেট বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব প্রকল্প করছেন সরকার ঘনিষ্ঠরা, অথচ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মহামারীর প্রভাবকে গুরুত্ব দিচ্ছেন না সরকার। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে তহবিল কমানোয় বিক্ষোভকারীরা ক্ষুব্ধ। আর তাই সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াতামাইকে পদত্যাগ করার জন্য প্রেসার দিচ্ছেন তারা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, সম্প্রতি ইটা ও আয়োটার মতো দুটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আঘাতের পর দেশ যখন বিপর্যস্ত, তখন সেদিকে নজর না দিয়ে সরকার পার্লামেন্ট এই বাজেট পাশ করে উঠে পড়ে লাগে। এর আগে এই বাজেটের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট গুইলার। তিনি বলেছেন, দেশের ভালোর জন্য তার এবং প্রেসিডেন্ট গিয়ামাইদের একসঙ্গে পদত্যাগ করা উচিত। এবার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ এক মিত্র। নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি ট্রাম্পের কতটা ঘনিষ্ঠ তা কম বেশি সবাই জানেন। নির্বাচনের ফলাফল পাল্টানোর জন্য ট্রাম্প এখনও যেসব চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা বন্ধ করে তাকে জো বাইডেনের কাছে হার স্বীকার করার আহ্বান জানিয়েছেন ক্রিস্টি। প্রেসিডেন্টের আইনজীবীদের দলকে জাতীয় পর্যায়ের কলঙ্ক বলে আখ্যায়িত করেছেন তিনি। গত 3 নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবার পর 20 দিন পার হয়ে গেলেও ট্রাম্প এখনও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন। নিজের দলের অনেকে ট্রাম্পের আইনি লড়াইয়ের পক্ষে কথা বললেও এবার বিরোধিতাকারীর সংখ্যাও দিন দিন বাড়ছেই। এবিসি টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে ক্রিস ক্রিস্টি বলেন, যদি খোলাখুলি বলি তাহলে ট্রাম্পের আইনজীবী যা করেছেন তা একদম জাতীয় পর্যায়ে বিব্রতকর কার্যকলাপ। তিনি বলেন, আদালতের বাইরে সারাক্ষণ নির্বাচনে জালিয়াতির কথা বলে যাচ্ছেন ট্রাম্পের দল, কিন্তু আদালতের ভিতরে তারা জালিয়াতির যুক্তি দেখাচ্ছে না। আমি অনেকদিন ধরে প্রেসিডেন্টের সমর্থক, এজন্য আমি তাকে 2 বার ভোট দিয়েছি, কিন্তু যা ঘটেনি তবু অনবরত সেটাই ঘটেছে, এমনটা বলে যেতে পারি না আমরা। 2016 সালের নির্বাচনে প্রার্থী হিসেবে সবচেয়ে প্রথম যে গভর্নর ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন তিনি হলেন ক্রিস ক্রিস্টি। এবারের নির্বাচনে প্রার্থীদের যেসব বিতর্ক আয়োজিত হয়েছে এতে ট্রাম্পের বক্তব্যের প্রস্তুতি নিতেও তিনি সহায়তা করেছেন। ক্রিস ক্রিস্টি একজন আইনজীবী। তিনি সিডনি পাওয়েলের কড়া সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার পাওয়েল বলেছেন, ইলেকট্রনিক পদ্ধতির ভোটের মাধ্যমে লাখ লাখ ভোট বাইডেনের পক্ষে বদলে দেওয়া হয়েছে, যার পক্ষে কোনো যুক্তি তিনি দেখাতে পারেননি। তিনি আরও বলেছেন, জো বাইডেন কমিউনিস্টদের টাকায় জিতেছেন। রোববার ট্রাম্পের দল অবশ্য এক বিবৃতিতে সিডনি পাওয়েল তাদের সাথে কাজ করছেন না এমন ইঙ্গিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প নিজে এক টুইট বার্তায় সিডনি পাওয়েলকে তার আইনি দলের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এর মধ্যে রিপাবলিকান দলের অনেকে ট্রাম্পকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান সিএনএনকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ভোটের ফল উল্টে দিতে চাচ্ছেন তাতে যুক্তরাষ্ট্রকে দিনকে দিন অরাজক দেশ বলে মনে হচ্ছে।